মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় সৃজনশীল অংশের নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে জানালেন মন্ত্রী। আমরা একটা বড় ধরনের সংস্কারে যাচ্ছি, তখন সব অভিজ্ঞতাগুলো আমরা বিবেচনায় নিতে পারবো। 10 নম্বর যে কমানো হয়েছে এটার কোনো পরিবর্তনের কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। শিক্ষা খাত সংস্কারের দাবি শিক্ষাবিদদের। এই যে পরীক্ষার যে একটা প্রশ্ন একটু বেড়ে গেল, সেটা হয়তো খুবই ছোট্ট একটা পরিবর্তন। সেই পরিবর্তনগুলি আমরা যেটা স্বপ্ন দেখে এসেছি সেটা করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণের মধ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুল সূত্রে সিরিজে ফেরার লক্ষ্য মাশরাফিদের। টিকিটের জন্য মিরপুরে রাত থেকে ভক্ত সমর্থকদের ভিড়। শারদীয় দুর্গোৎসবে মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। গাজীপুরের পাতারটেকে জঙ্গিদের অবস্থানের বিষয়ে তথ্য গোপন করেছে বাড়িওয়ালা, বলছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দায়ের। বারবার উচ্ছেদেও দখলমুক্ত হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকা। রাজনৈতিক প্রভাব আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যোগসাজশী কারণ, বলছে কর্তৃপক্ষ। এবং দখল আর দূষণে মৃতপ্রায় ঢাকার আশেপাশের 4টি নদী। ব্যর্থ হচ্ছে উচ্ছেদ অভিযান, বন্ধ হচ্ছে না বর্জ্য ফেলা। শুরুতে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা, এমনটা জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেই সঙ্গে প্রথম ম্যাচের ভুল সূত্রে খেলতে পারলে এখনো সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তিনি। অন্যদিকে প্রথম জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। টপ অর্ডারের ইমরুল কায়েস ও মিডল অর্ডারের সাকিব আল হাসান ছাড়া আর কেউই উল্লেখ করার মতো কিছু করতে পারেননি। তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে আবারও ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আগের দিন বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন করেননি, তবে টাইগারদের মনোবল বাড়াতে হোটেলে এসে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, সিরিজ জেতার সুযোগ এখনো হাতছাড়া হয়নি। সেক্ষেত্রে টেইল এন্ডের ব্যাটসম্যানদের উপর ভরসা না করে টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ম্যাচ ফিনিশ করার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তিনি। ছোটখাটো মিস্টেকগুলো ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমরা কালকে তো অবশ্যই আবার নতুন উদ্যমে খেলবো, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ ডেফিনেটলি। আশা করি এই সিরিজ থেকে এখনো পাওয়ার অনেক কিছু আছে আমাদের হাতে। সিরিজটা যে আমরা 1 নিলে পিছিয়ে থাকলে আমরা মনে করি 2-1 হতে পারে। প্রথম 7 জন ব্যাটসম্যান যারা আমাদের জন্য ব্যাটসম্যান হিসেবে খেলে তাদেরই রেসপন্সিবিলিটি বেশি থাকবে। যখন আপনি এরকম 310 রান চেস করতে যাবেন, ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। এগ্রেসিভ ক্রিকেটই খেলবে বাংলাদেশ। আমি মনে নো ফিয়ার ক্রিকেটটাই আমাদের এখন মূল মন্ত্র, যে আমরা ওইভাবে খেলতে চাই। তো আই বিলিভ যে যারাই খেলে কিনা, যেই কম্বিনেশনই খেলার হোক না, আমাদের বেস্ট ক্রিকেট খেললে আমরা ইংল্যান্ডকে অবশ্যই হারাতে পারবো। অন্যদিকে ইংল্যান্ড দলের সদস্যরাও হোটেলে বসে কাটিয়েছেন পুরো সময়। তবে শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে রুদ্ধদ্বার অনুশীলন করতে দুপুরে হোটেল ত্যাগ করেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক ও জেসন রয়। এদিকে অনুশীলন না করলেও প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জশ বাটলার জানিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে তার দল জয়ের জন্যই মাঠে নামবে। প্রথম ম্যাচে আমরা জয় পেয়েছি, তাই এ নিয়ে আর ভাবছি না। দলের সবাই ফর্মে থাকায় দ্বিতীয় ম্যাচেও জয় পাবো বলেই বিশ্বাস করি। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে থ্রি লায়ন্সদের। অন্যদিকে সিরিজে ফিরতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে টাইগারদের, নইলে হারাতে হতে পারে ঘরের মাটিতে টানা সিরিজ জয়ের রেকর্ড। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে উপভোগ করতে মাঠে প্রবেশ করছেন দর্শকরা। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল,
আপনি যেমনটা বলছিলেন, আসলে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ খবরটি যেটি রয়েছে, দর্শকরাও নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে টস অনুষ্ঠিত হয়ে গেছে এবং টসে কিন্তু ইংল্যান্ড দল জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা কিন্তু ফিল্ডিং করবে, অর্থাৎ বাংলাদেশ দল কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে আগে ব্যাটিং করবে। পাশাপাশি আরো একটা বিষয় আপনাদেরকে দর্শকদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে গিয়ে দলে কিন্তু এই মুহূর্তে একটি পরিবর্তনের খবর পাওয়া গেছে। নাসির হোসেন একাদশে ঢুকেছেন, পাশাপাশি দলের বাইরে চলে গেছেন মোশাররফ রুবেল, এবং এই পরিবর্তনটা নিয়ে প্রথম ওয়ানডের পর থেকেই কিন্তু একটা বেশ সরব বা কি বলা যায় যে আসলে কথার বিভিন্ন বানে কিন্তু এই বিসিবি বিভিন্ন কর্মকর্তাদেরকে এবং নির্বাচকদেরকে জর্জরিত করছিলেন দেশের আপামর ক্রিকেট ভক্তরা থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা। সবাই একটা প্রশ্নই বারবার করে সব জায়গাতেই তুলে ধরেছেন, নাসিরকে কেন মূল একাদশে সুযোগ দেওয়া হচ্ছে না। এবং হয়তোবা সেই ব্যাপারটিকে হয়তো মাথায় রেখেই মুহুর্মুহু এই প্রশ্নের জবাব আসলে শুনতে না পেরেই হয়তোবা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে নাসির হয়তো মূল একাদশে খেলবেন। পাশাপাশি গত ম্যাচে মোশাররফ রুবেলের ফিল্ডিং, বোলিং কিংবা ব্যাটিং কোনোটাই হয়তো অত বেশি আহামরি ছিল না বিধায় হয়তোবা এই একাদশে পরিবর্তনটি আনা হয়েছে। যদিও আজকে বাংলাদেশ প্রথমে ব্যাট করবে, তাই প্রথমে তাদের লক্ষ্যটা কি হবে বা কি ধরনের ব্যাটিং করলে পরে কতটুকু স্কোর দাঁড় করালে পরে ইংল্যান্ড দলের জন্য সেটি কঠিন হয়ে যাবে, সেটি হয়তো সময়ই বলে দেবে। এবং সেটা হয়তো দর্শকরাও নিজেরাই বুঝতে পারছেন যে আসলে এই ধরনের উইকেটে আজকে যে উইকেটটিতে খেলা হবে সেই উইকেট কিন্তু প্রথম ওয়ানডের মতন সিমিলার উইকেটই রাখা হয়েছে। তো সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আজকেও একটা আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো। আর যে বিষয়টা বলতেই হচ্ছে সেটি হচ্ছে গিয়ে এই মুহূর্তে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবেই কিন্তু তারা স্টেডিয়ামে প্রবেশ করছেন, যদিও দর্শকরা ইতিমধ্যেই দেখতে পেরেছেন। এবং মিরপুর পুরো এলাকা কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানকার যে পরিবেশ তাতে বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ নিরাপদ পরিস্থিতিতে, সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করবে এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। মোশাররফ রুবেলের পরিবর্তে নাসির হোসেন একাদশে ঢুকেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি ফয়সাল আপনার কাছে স্টুডিওতে। দর্শক, বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের ম্যাচের খেলা গড়াবে কিছুক্ষণের মধ্যেই। সে খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করছেন দর্শকরা। সেই খবরাখবর জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। আগামী বছর থেকে মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল অংশের নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় নির্ধারণ নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় শিক্ষাবিদরা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা একটা বড় ধরনের সংস্কারে যাচ্ছি, তখন সব অভিজ্ঞতাগুলো আমরা বিবেচনায় নিতে পারবো। সুতরাং যে সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে সেটা আমাদের চলবে, এটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 10 নম্বর যে কমানো হয়েছে এটার কোনো পরিবর্তনের কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই এবং এটা সকলে মেনেই নিয়েছেন। এখন শুধু একটা যে পার্থক্য ছিল যে ওইখানে আমরা সময় কম পাবো, সে আপনার হিসাব দিয়ে দেখালাম মাত্র কয়েক সেকেন্ডের, 14 সেকেন্ডের পার্থক্য একটার মধ্যে আর একটু বেশি। এইটুকুতে কোনো তারতম্য হবে না। চূড়ান্ত পরীক্ষা যখন হবে, মানে পাবলিক এক্সামিনেশন যখন হবে এসএসসি বা এইচএসসি লেভেলে, তখন আমরা ওই পরীক্ষার যে খাতাটা দিই সেই খাতাটা 15 মিনিট আগে দেব পরীক্ষা শুরু হওয়ার, যাতে তার পরীক্ষার যে মূল টাইমটা সেই টাইমটা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ সেখানে দেখা গেছে যে অনেকগুলো বৃত্ত ভরাট করতে হয় এবং এতে তার বেশ সময় লাগে। সেই সময়টা আমরা তাকে বাঁচিয়ে দিব। বড় যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়াটা আমাদের মতন কিছু মানুষকে তারা ডাকছেন, আমাদের কথা শুনছেন, আমরা যেগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করি তারা সেগুলোকে গুরুত্ব দেন এবং সেখানে আনন্দ পাচ্ছে। কাজে আমি মনে করি যে এই যে পরীক্ষার যে একটা প্রশ্ন একটু বেড়ে গেল সেটা হয়তো খুবই ছোট একটা পরিবর্তন, তার তুলনায় আরো অনেক বড় পরিবর্তন আসছে, যেখান দিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বড় বড় পরিবর্তনগুলি করতে চাই সেই পরিবর্তনগুলি আমরা যেটা স্বপ্ন দেখিয়েছি সেটা করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশন অনুষ্ঠিত হল কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে ভক্তরা উদযাপন করেন এই পূজা। দুর্গাকে বলা হয় মাতৃভাব আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠায় এই পূজার মূল লক্ষ্য। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। মহা অষ্টমী শুরু হয় বিহিত পূজা দিয়ে।
পরে কুমারী পূজা শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। অষ্টমী শেষ লগ্নে বিকেলে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। আমরা তো অন্য সময় মুক্তিরূপে আমরা পুজো করি, কুমারী মাকে তখন আমরা বিশ্বাস করি যে মানুষ রূপে মানে মার মধ্যে আমার দুর্গা মাকে বিশ্বাস করে পুজো করি। আমাদের সমাজে এখনো মেয়েদেরকে অনেকবার হেনস্থা করা হয়, হয়রানি করা হয়। তো আমি মার কাছে এটাই চাইবো যে মা যেন আমাদের নারী শক্তি আরো জাগিয়ে তুলতে পারি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে অহংকার বিদ্বেষ দূরে থাক। মা দুর্গা আমাদের অভয় দিয়ে বলেন, বিশেষ করে নারীদের জন্য, যেহেতু মা দুর্গা নারী, উনি নারীদের অভয় দিয়েছেন যে নারীরা যেন দুর্গার মতো 10 হাতে বিভিন্ন বিপদকে মোকাবেলা করতে পারে। দর্শক, মহাষ্টমীর খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কুসুম কুমারী সরকারি বালিকা বিদ্যালয়ে আছেন সহকর্মী কমল দে এবং সিলেটের রামকৃষ্ণ মিশনে আছেন ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ মামুন। অষ্টমী পূজার প্রারম্ভিকতা বা আনুষ্ঠানিকতা অনেকটা শেষ পর্যায়ে। সকালে যে পূজা শুরু হয়েছিল এখন সেই পূজা শেষ করে এখন চলছে মহা অঞ্জলি এবং প্রসাদ বিতরণ। আপনাদের গতকাল সন্ধ্যায় কিন্তু অষ্টমী তিথি শুরু হয়েছিল এবং তিথির প্রারম্ভে এসে কিছুক্ষণ আগে পূজা শেষ করা হয়েছে এবং পূজা শেষে কিন্তু দেবীর যে অঞ্জলি প্রদান, সেই অঞ্জলি প্রদানটা চলছে এখানের মধ্যে। মূলত জানেন যে অষ্টমী তিথি একটা মহা অঞ্জলি নেওয়া হয়, বিশেষ করে সকাল থেকে অভুক্ত অবস্থায় থেকে কপালের মধ্যে তিলক নিয়ে যেটা অঞ্জলি মূলত পরিবার বা সংসার বা দেশের শান্তি ও মঙ্গল কামনায় মূলত এই অঞ্জলি গ্রহণ করা হয়। মন্দিরে যে পূজার যে পুরোহিত রয়েছেন সেই পুরোহিত মূলত এই অঞ্জলি প্রদান করে থাকেন। আর এই অঞ্জলি নেওয়ার জন্য আমরা দেখেছি সকাল 8টা থেকে কিন্তু প্রতিটি মন্দিরে কিন্তু হিন্দু ধর্মপ্রাণ নরনারী ভিড় করেছিল এবং প্রায় দুপুর 1টার মধ্যে পূজা সম্পন্ন হয়। এই পূজা সম্পন্ন হওয়ার পরে কিন্তু এখন তারা অঞ্জলি নিচ্ছে এবং অঞ্জলির পাশাপাশি মন্দিরগুলিতে কিন্তু চলছে প্রসাদ বিতরণ। অর্থাৎ বলা যায় যে উৎসব মুখর যেটি পরিবেশ বা যা একটি যে শান্তি শৃঙ্খলার মধ্যে যে পূজা উৎসব বা একটি উৎসবের রূপ দেওয়া, সে উৎসবের রূপ পেয়েছে বা সার্বজনীন একটি উৎসবের রূপ পেয়েছে এই দুর্গা উৎসব। 6 দিন ব্যাপী দুর্গা উৎসবের আজ অষ্টমী দিন অর্থাৎ চতুর্থ দিন। আজ আবার সন্ধ্যায় রয়েছে সন্ধি পূজা। সন্ধিক্ষণে মূলত তিথি অনুযায়ী বলা হয় বা পঞ্জিকা অনুযায়ী সে অষ্টমী তিথি 24 মিনিট এবং নবমী তিথির 24 মিনিট অর্থাৎ 48 মিনিট নিয়ে সে 48 মিনিটে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। সন্ধি পূজার পরে সেই সন্ধি পূজার মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে অষ্টমী পূজা আনুষ্ঠানিকতা এবং শুরু হবে নবমী পূজা। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের কুসুম কুমার স্কুল থেকে অষ্টমী পূজার সর্বশেষ। এখন আমরা চলে যাব সিলেটের পূজার খবর জানার জন্য সহকর্মী ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ কমল। চট্টগ্রামের মতো সিলেটে উৎসব মুখর পরিবেশে আজকে দুর্গাপূজার মহা অষ্টমী উদযাপিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি পূজা মণ্ডপগুলোর পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। আমি এখন রয়েছি রামকৃষ্ণ মিশন। এটা সিলেট অঞ্চলের সবচেয়ে বড় একটি পূজা মণ্ডপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়ে এই পর্যন্ত প্রায় 5000 পুণ্যার্থীকে এই পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়েছে। আমি একটু কথা বলবো এই রামকৃষ্ণ মিশনের মহারাজার সাথে। আমি আপনাকে একটু বলবেন যে আজকে মহা অষ্টমীতে সকাল থেকে আপনার আনুষ্ঠানিকতাগুলা কি আমাদেরকে যদি একটু আপনার জানান। দক্ষিণায়নে সূর্যের দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত থাকেন। এটি শরৎকাল, অকাল বলি আর কি। এই সময় ওই রাবণের মৃত্যুবানের শক্তি সঞ্চারের জন্য রাবণকে নির্দেশ দেওয়া হলো শক্তি আরাধনা করার জন্য। তাই সপ্তমীতে, ষষ্ঠীতে বোধনে নিদ্রিতা দেবীকে জাগ্রত করা হলো। সপ্তমীতে প্রথম দিন পূজা হলো, আজকে অষ্টমী দ্বিতীয় দিনে পূজা হবে। একই রকম ভাবে হচ্ছে আজকে বিশেষত্ব ছিল নবশক্তির পূজা করা হয়েছে। দেবীর যে পার্শ্বদ যারা ছিলেন তারা অস্ত্র ইত্যাদি সবকিছু দেবময় কল্পনা করে সবকে আরাধনা করা হয়। এখানে আজকের এই নবমীতে, অষ্টমীতে বিশেষত্ব ছিল নবশক্তির পূজা আর কি। দেবীর পার্শ্বদ যারা তাদের পূজা করা হয়েছে এবং কালকেরও নবমীতে পূজা হবে। কালকের দেবী আশীর্বাদ করবেন রামকে যাতে রাবণ বধ হয় আর কি। অশুভ শক্তির প্রতীক রাবণ বধের জন্য রামকে শুভ শক্তিকে আশীর্বাদ করার জন্য দেবীর এই আবির্ভাব। মামুন, আপনি শুনছিলেন এই রামকৃষ্ণ মিশনের মহারাজ বলছিলেন যে আজকের অষ্টমীর তাৎপর্য। আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক পুণ্যার্থী রয়েছে। আমি একজন পুণ্যার্থীর সাথে একটু কথা বলবো যে আজকে আপনি এসছেন, বেশ সবাইকে দেখতে পাচ্ছি নতুন সাজে এবং নতুন কাপড় পরে, নতুন পোশাকে, নতুন সাজসজ্জা করে এসছেন। আপনার আজকে দিনটি কেমন লাগছে?
আমরা আজকে হচ্ছে মহা অষ্টমী। আজকের এই দিনে আমরা সকালবেলা স্নান করে নতুন পোশাক পরে ঠাকুরের কাছে আসি অঞ্জলি নিতে। এরপরে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি। আসলে এই পূজার দিনগুলো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। মামুন, আপনারা শুনছিলেন যে এখানে যারা পুণ্যার্থীরা এসছে প্রায় সকাল থেকে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটা কেন্দ্রে এখানে সিলেট মেট্রোপলিটন এলাকায় 200 সহ সিলেট জেলার 600 পূজা মণ্ডপ রয়েছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে উপচে পড়া ভিড় এবং আইন শৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত আছে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে। এখানে রয়েছে শতাধিক স্বেচ্ছাসেবক। যা সবকিছু মিলে সিলেটে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে আজকে অষ্টমীতে। মামুন, এই ছিল সিলেটের দুর্গা উৎসবের সর্বশেষ খবর। দর্শক, মহাষ্টমীর খবর জানাতে সিলেট থেকে ইকরামুল কবির এবং তার আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। এদিকে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। মহাষ্টমী ও কুমারী পূজার আনুষ্ঠানিকতার খবর জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। মৌটুসী। দর্শক, বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ থেকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। এবং আজ কিন্তু মহাষ্টমী আপনারা জানেন এবং কিছুক্ষণ পরেই এই দুর্গাপূজার মণ্ডপে কিন্তু কুমারী পূজা শুরু হবে। কোন সব নারী পূজ্য ভোগ্য নয়, এই ধারণা থেকে কিন্তু মূলত দুর্গাপূজার আয়োজন, এই মহাষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয় এবং এখানে আসলে কুমারী নারীকে দেবী রূপে আরাধনা করা হয়। এবং আমরা জানতে পেরেছি যে আজকে যাকে দেবী রূপে আরাধনা করা হবে প্রদীপ্তা রয় মিম, তার বয়স 5 বছর এবং তাকে দিয়ে আসলে আজকে কুমারী পূজা এই শিকদার বাড়িতে সম্পন্ন হবে। এবং জানিয়ে রাখি, কুমারী পূজার যে আচার অনুষ্ঠান আছে তার মধ্যে কিন্তু আসলে যে কুমারী থাকবে তাকে গোসল করিয়ে, নতুন কাপড় পরিয়ে এবং হাতে ফুল দিয়ে, আলতা পরিয়ে, সিঁদুর পরিয়ে সব মিলিয়ে কিন্তু পুরোপুরি দেবীর প্রতিরূপ হিসেবে তাকে এখানে স্থাপন করা হবে এবং তাকে পূজা করা হবে। এবং জানিয়ে রাখি যে সব নারীর যে শক্তি, সেই শক্তিকে পূজা করার জন্যই কিন্তু মূলত কুমারী পূজার আয়োজন হয়ে থাকে। একটু যদি আমি কুমারী পূজার এবং 16 বছরের কম বয়সী যেসব নারী আছেন তাদের দিয়ে আসলে কুমারী পূজা করা হয়। আমি যদি একটু কুমারী পূজার পেছনের কাহিনী বলতে চাই তাহলে আসলে শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে আসলে কোলাসুর নামে একজনকে বধ করার জন্য আসলে কুমারী পূজা শুরু হয় এবং এক সময় কোলাসুর যে সে স্বর্গ এবং মর্ত অধিকার করে আসলে দেবদেবীর যে বিপন্নতা, সেই বিপন্নতা থেকে রক্ষার জন্য দেবীকে মর্তে আহ্বান করা হয় এবং দেবী পৃথিবীতে এসে কুমারী রূপে সেই কোলাসুরকে বধ করেন এবং এর মধ্য দিয়ে আসলে কুমারী পূজার আয়োজন করা হয়ে থাকে। এবং প্রতি দেশে সাধারণত এই কুমারী পূজার যে মহাষ্টমীর যে মূল আকর্ষণ থাকে কিন্তু কুমারী পূজার মধ্য দিয়ে। এবং বলে রাখি যে এখন কিন্তু যে দুর্গাপূজা মণ্ডপে আর কিছুক্ষণের মধ্যে কুমারী পূজা শুরু হওয়ার কথা রয়েছে, যদিও যে আজকে কুমারী আছেন সে এখনো এসে পৌঁছায়নি এবং এখানে আসেনি। এবং আমি যদি একটু বলি, এখন কিন্তু যে দুর্গাপূজা মণ্ডপে এখন মন্ত্রপাঠ চলছে, সেই সঙ্গে অন্যান্য যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পাশাপাশি সেগুলোও কিন্তু চলছে। মহাষ্টমীর শুরুতে কিন্তু আসলে মহাষ্টমী কল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা এবং মহাস্নান, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু আজকে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই হবে কুমারী পূজা। মহাস্নানে কিন্তু আসলে দেবী দুর্গাকে প্রতিবিম্বের মধ্যে, দেবী দুর্গার প্রতিবিম্বে, আয়নার প্রতিবিম্বে তাকে গোসল করানো হয় এবং এরপরে কিন্তু অঞ্জলিও হয়। দর্শক, জানিয়ে রাখি যে আজকে একটু কুমারী পূজার যে শুরু, এখানে কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হওয়ার কথা রয়েছে, যদি এখনো শুরু হয়নি। এখনো অঞ্জলির পরে কিন্তু আর আমাদেরকে যেমনটি জানিয়েছেন আর কিছুক্ষণ পরেই আসবে প্রদীপ্তা রয় মিম, যে আজকের কুমারী। দর্শক, বাগেরহাটের শিকদার বাড়ির পূজা মণ্ডপ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপ থেকে মহাষ্টমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। দুপুরের সময়ে আরো থাকছে, বরগুনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় কোনো কাজেই আসছে না বনায়ন প্রকল্প। বনায়নের নামে চলছে পুকুর চুরি, কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ। গাজীপুরের পাতারটেকে জঙ্গিদের অবস্থানের বিষয়ে বাড়িওয়ালা তথ্য গোপন করেছে বলে দাবি করেছে পুলিশ।
সকালে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, জঙ্গিদের তথ্য গোপন করায় বাড়ির মালিকের ছোট ভাইয়ের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসী জানিয়েছেন, নিহত 7 জঙ্গির পরিচয় সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই। পাতারটেকের ওই ভবনের ভাড়াটিয়া জানান, আত্মীয় পরিচয়ে কিছু অচেনা লোককে ভাড়া দিয়েছিল মালিকের ছোট ভাই। গতকাল 90 জেএমবির সামরিক শাখার প্রধান আকাশ সহ কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গাজীপুরের পাতারটেকে একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এতে নিহত হয় 7 জঙ্গি। এ ঘটনায় জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। কালকে যে পরে শুনছি যে জঙ্গি ধরা পড়ছে, এদের কখনো আমি ফেস দেখি নাই। প্রশাসনের একজন লোক হাতে একটা আর্মস আছে, মনে হয় ওদিক দিয়ে পজিশন নিছে। বলতেছে তোমরা যারা ভিতরে আছো সবাই বাইরে আসো, ভাড়াটিয়ারা যারা। তো ভাড়াটিয়ারা যারা ছিল না নিচে আসছে, তো ওরা আর আয় নাই, ভিতরে থেকে আরো দরজা নক করে দিচ্ছে ভিতরে। 7 জন যে মারা গেলেন এবং আমরা অস্ত্র আইনে আমরা মামলাটি রুজু করেছি। তো এখন আসলে আলামত হিসাবে আমরা যা জব্দ করেছি সেখানে প্রায় 22 বোরের রাইফেলের গুলির খুচা পাওয়া গেছে, অনেকগুলি প্রায় 100 রাউন্ডের মতো খুচা পাওয়া গেছে। তারপরে এবং আমরা পিস্তলের গুলি পাইছি 105 রাউন্ড। তারপরে একটি পাকিস্তানি সেটা হলো তৈরি একটা রিভলভার সহ 2টা পিস্তল, প্রায় 3টা অস্ত্র পাওয়া গেছে। আর তারা যে মোবাইল ছিল 3টা, এই মোবাইল 3টাই তারা পুড়ে ফেলেছে এবং যে কাগজপত্র ছিল এই কাগজপত্রগুলো তারা পুড়ে ফেলেছে। আগামী কাউন্সিলে শেখ হাসিনা আবারও আওয়ামী লীগের সভানেত্রী হবেন, এর কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিশ্বের অন্য দেশ যখন জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সফল হয়েছে। বিচার না করার সংস্কৃতি বিএনপি চালু করলেও এই অবস্থা থেকে বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি তৎপরতা, এই জঙ্গিদের নির্মূল করছে, সাফল্যজনকভাবে তাদের নির্মূল করছে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পর্যন্ত আমাদের বিরাট সফলতা। দ্রুততম সময়ের মধ্যে জোবায়ের হত্যা মামলার বিচার আমরা করেছি। আমাদের একজন মহিলা এমপি তার সন্তান মদ্যপ অবস্থায় রিকশাওয়ালাকে গুলি করেছিল, সেই ছেলেটি এখন জেলখানায় আছে, বিচার চলছে, চার্জশিট হয়েছে, আমরা তাকে ছাড় দেই নাই। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার বিচার হচ্ছে। কোন ঘটনাকেই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা যুবলীগ বলে কোন ঘটনাকেই শেখ হাসিনা ছাড় দেন না। আমরা বিচার না করার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বিএনপি চালু করেছিল, আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সকল বিচার করছি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আবার আওয়ামী লীগের সভানেত্রী হবে, তার কোনো বিকল্প হতে পারে না। যেভাবে সাহস জুগিয়েছেন, সাহসী করেছেন এবং লড়াই করে শিখিয়ে বারবার গণতন্ত্রকে মুক্ত করেছেন শৃঙ্খল থেকে, এবং আওয়ামী লীগকে একবার নয় 3বার ক্ষমতা এনেছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা এসেছি। আমাদের সামনে চ্যালেঞ্জ হলো 2019 সালের নির্বাচনে বিজয়ী হওয়া। দেশে জঙ্গি নিধনের নামে জনগণকে ধোঁকা দিয়ে সরকার নাটক করছে, যা মানবতা বিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহমুদ হোসেন। তিনি বলেন, এজন্য ক্ষমতাসীন সরকারকে একদিন আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে কথা বলেন খন্দকার মাহবুব। 13 জন জঙ্গিকে হত্যা করা, তারা কি এতই শক্তিশালী যে তাদেরকে জীবিত অবস্থায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারলেন না? তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য সরকার একটা নাটক সৃষ্টি করতেছেন। হয়তো বা এমনও দিন আসতে পারে এই বিনা বিচারে হত্যাকাণ্ড জন্য তাদের হয়তো বা আন্তর্জাতিক আদালতে একটা বিচারের নাশকতার 40টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে রাজধানীর সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে 40টি মামলা রয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে। বিএনপির আন্দোলন কর্মসূচি চলাকালে বিভিন্ন সময় নাশকতার এই মামলাগুলো দায়ের করে পুলিশ। 40টি মামলা আজকে আমরা সারেন্ডার করেছি। এই সকল মামলায় কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই। হাবিব নবী খান সোহেল ঘটনাস্থলে ছিল না, কিছু জানেও না, কিন্তু এজাহারে টাইপ করা নাম তার ঠিকই আছে। জামিন না পাওয়ায় ন্যায় বিচার পাই নাই, আমরা তার জামিনের জন্য উচ্চ আদালতে যাব। হরতাল অবরোধের নামে যে সমস্ত মানুষ হত্যা করা হয়েছে
অগ্নিসংযোগ করা হয়েছে, এগুলো দৃশ্যমান। রাজনৈতিক বিবেচনা এখানে করা হয়নি। এখানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং কোনো মামলা এখন তদন্তাধীন আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করা হলেও কয়েক ঘন্টা পর আবারও তা দখল হয়ে যায়। মেয়র জানালেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। আর হাসপাতালের পরিচালক বলছেন, ঘাটতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত নজরদারির। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। এটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের চিত্র। দখল হয়ে গেছে রাস্তার দুপাশ, রাখা হয়েছে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স, সিএনজি আর রিকশা তো রয়েছেই। তবে উদ্বেগজনক হলো খাবার হোটেল, কাপড়ের দোকান সহ শতাধিক দোকান দখল করে রেখেছে হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাত। এমনকি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আমতলা এখন অবৈধ দখলদারের খপ্পরে। আপনি আমার ছবি নিতেছেন কেন? আমি কি আমার চলবেন কেন? আমি তো আমরা আবারও বলতে, পার্কিং এর টাকা নেয়, পার্কিং করে এক এক সময় এক এক লোক আছে টাকা নেয়। একদম গেটের সাথে তো আছে, ঠিক আছে আমরা মানলাম, কিন্তু কত লোকের সিএনজি তো আর বেশি জায়গাও লাগে না। উঠাই দিলে চলে যাই, 15 দিন সময় লাগে, 1 মাসও লাগে, আবার সবাই ঠিক করে বসা। এখান থেকে তুলে দিলে কোথায় যান? বয়ে যাই 2-3 ঘন্টা 3 ঘন্টা এরকম, পরে জায়গা আবার বসে। এখানে লাইনম্যান আছে, একজন লাইনম্যান আছে, লাইনম্যানে নাকি টাকা ওঠায়। এদের এমনি নিজেরা বসছে না, এটা বড় বড় লোকের হাত আছে। একাধিকবার উচ্ছেদের পরও কোন শক্তিতে পুনরায় জায়গা দখল হয়? প্রশ্ন ছিল হাসপাতালের পরিচালকের কাছে। বারবার উচ্ছেদ করে দিলে তাদের ক্ষতি হয়, তারপরেও আবার আসে, তার মানে হলো যে এখানে তাদের হয়তো কোনো ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। সেইটা মনিটর করতে গেলে এখানে শক্ত আইন, মানে পুলিশি ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে পরেই সম্ভব হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। কিছু রাজনৈতিক কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগসাজশে এই স্থাপনাগুলো সরানো সম্ভব হচ্ছে না বলে নিজেদের সীমাবদ্ধতার কথা বললেন দক্ষিণ সিটি মেয়র। এক শ্রেণীর রাজনৈতিক কর্মী বলেন, এদের আসলে রাজনৈতিক পরিচয় বলতে যখন যে সরকার আসে তারা সেই সরকারের ছত্রছায়ায়, আপনার এদের কোনো আদর্শ নাই। কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামান্য কিছু সদস্য জড়িয়ে আছে। এই দুটি গোষ্ঠীর কারণে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশের মানুষের চিকিৎসার আশ্রয়স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির অভাব এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদারকির ঘাটতির কারণেই সরানো যাচ্ছে না এই হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনাগুলো। আর যার ফলে বিপাকে পড়ছেন প্রতিদিন সেবা নিতে আসে এখানে হাজারো রোগী ও তার স্বজনরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ফ্লোরিডার পর এবার ঘূর্ণিঝড় ম্যাথিউ আঘাত হানল নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। হাইতিতে মারা গেছে 9 শতাধিক। গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি 25% বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি। ওয়ান রোডের যে কানেক্টিভিটি, যেটা কিনা বে অফ বেঙ্গল হয়ে চীনকে ইউরোপের সাথে কানেক্ট করবে, সেখানে কিন্তু কানেক্টিং পয়েন্টটি বাংলাদেশের কোনো পোর্টের সাথে হবে, এটি এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। বরঞ্চ বলা যেতে পারে যে এতটা ইঙ্গিত রয়েছে যে কানেক্টিভিটি পয়েন্টটা কলকাতার সাথে হতে পারে। যদি কলকাতার সাথে হয় তাহলে বাংলাদেশের জন্য শর্তের দিক থেকে এটি খুব সুবিধাজনক না। সরকারের দিক থেকে আমার মনে হয় যে এই আলোচনাটি তোলা উচিত, বাংলাদেশের কোনো একটি পোর্টকে যেন টাচ করে। এই মুহূর্তে চীনে আমাদের যে ঘাটতি মোর দ্যান $9 বিলিয়ন, কিন্তু আমাদের রপ্তানি কিন্তু আমি এই হিসাব নিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে আমাদের 25% গ্রোথ হয়েছে। এক সময়ের জীববৈচিত্র্যে ভরপুর ঢাকার 4টি নদ নদী এখন পরিণত হয়েছে খালে। ভূমিদস্যুদের দখল আর ক্ষতিকর বর্জ্য ফেলায় নদীগুলো হয়ে উঠেছে মৃত্যুকূপ। নদী বাঁচাতে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও অনেকটাই ব্যর্থ হচ্ছে তা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বুড়িগঙ্গার কারণেই 1600 শতকে অস্তিত্ব খুঁজে পাওয়া ঢাকা হয়ে ওঠে আরবীয়, পর্তুগিজ, ফরাসি ও ব্রিটিশ সহ দেশি বিদেশি পর্যটক এবং ব্যবসায়ীদের প্রিয় জায়গা। ভূপ্রকৃতির কারণে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা ছিল মুঘল সুবেদারদের গুরুত্বপূর্ণ নগরী। নদীগর্ভে যে শহরের জন্ম, সেই ঢাকা এখন বুড়িগঙ্গা তুরাগের বড় শত্রু।
বর্জ্য আর কলকারখানার রাসায়নিকে নদীর প্রায় 95% পানি বিষাক্ত হয়ে পড়েছে। শীতকালে এমনই ভয়াবহ হয়ে যায় যে পানির যে কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যর যে মাত্রা তার চেয়ে 2-3 গুণ বেশি বিচ্যুতি ঘটে। গবেষণায় দেখা যায় বুড়িগঙ্গা ও শীতলক্ষার 40% পানির দূষণ হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্জ্য থেকে, 30% সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার বর্জ্য, 10% পলিথিন, ইটভাটা ও জাহাজ ভাঙা শিল্প থেকে, আর 20% অন্য বর্জ্য থেকে। অনুসন্ধানে দেখা যায় প্রতিনিয়ত দখল করে বালু ফেলায় ক্রমেই ছোট হচ্ছে নদীর আয়তন। শুরুতে ব্যবসার নামে দখল, এরপর গড়ে তোলা হয় বড় বড় স্থাপনা। এছাড়া প্লাবন ভূমির একটি বড় অংশে তৈরি করা হয়েছে ইটভাটা। সীমান্ত পিলার নদীর এটা বসানোর কথা ছিল সিএস এবং আরএস ম্যাপ দেখে, কিন্তু দেখা গেছে এটা নদীর ভেতরে বসানো হয়েছে। নদী রক্ষায় বিআইডব্লিউটিএ 2010 সাল থেকে শতাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালালেও এর সুরাহা হচ্ছে না। উচ্ছেদের কয়েক মাসের মধ্যেই ফের দখল প্রতিযোগিতায় নামেন প্রভাবশালীরা। এটা উচ্ছেদ করে আমরা বৃক্ষরোপণের জন্য ব্যাট তৈরি করছিলাম, সে ব্যাট তারা আমাদের ব্যাট ভেঙে আবার বালিগতি করছে। অবৈধ দখল আর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এই নদীগুলো এখন অনেকটাই মৃতপ্রায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই নদীগুলো রক্ষার পাশাপাশি রাজধানী ঢাকায় হয়তো হতে পারে একটি আধুনিক নগরী। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঠিক পরিকল্পনার অভাব ও অব্যবস্থাপনায় জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বরগুনায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় কোনো কাজেই আসছে না। যে প্রকল্পে ব্যয় করা হয়েছে অর্থ, সেটিও বাস্তবায়ন হয়নি সঠিকভাবে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে বনায়ন করার কথা থাকলেও বনের মধ্যে বনায়নের নামে করা হয়েছে পুকুর চুরি। বিশেষজ্ঞরা বলছেন, বনের মধ্যে নতুন করে লাগানোয় গাছ বেড়ে ওঠা অনেকটাই অসম্ভব। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। নতুন করে গাছ লাগিয়ে বনের পরিমাণ বাড়ালে বায়ুমণ্ডল থেকে কমবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এতে সম্ভব হবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করা। যেজন্য সরকার জলবায়ু উন্নয়ন ট্রাস্টের কোটি কোটি টাকা বনায়নের জন্য ব্যয় করছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এর সঠিক ব্যবহার হচ্ছে কিনা। বরগুনার পাথরঘাটায় 2013-14 অর্থ বছরে 100 হেক্টর জমিতে 2.5 কোটি টাকা ব্যয়ে বনায়ন করার কথা বন বিভাগের। তবে বনের মধ্যেই করা হয়েছে বনায়ন। এতে অধিকাংশ লাগানো চারাই মরে গেছে, আর গভীর বনে নেই কোনো চারাও। গাছের পাতা একেবারে ঝরে গেছে, আর কিছুদিন পরে পাতা যখন নতুন গজাবে তখন কিন্তু একটা সবগুলো সুন্দরভাবে দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বনের মধ্যে বনায়ন করায় বড় গাছের প্রভাবে খাবার সংগ্রহ করতে না পেরে মরে যাচ্ছে চারাগুলো। একটা উদ্ভিদ যদি বেশি ডমিনেন্ট হয়, তার কাছেই যদি একটা খুব দুর্বল উদ্ভিদ লাগানো হয়, তাহলে কিন্তু ডমিনেন্ট উদ্ভিদটার প্রভাবে ওই দুর্বল উদ্ভিদ আপনার সার্ভাইভ করতে পারবে না। তো সেটা বিবেচনা করে আমাদেরকে যদি উদ্ভিদ লাগানো হয়, প্লান্টেশন করা হয়, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য বেটার হবে। তবে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার দাবি, বনায়ন করার পূর্বে মাটি পরীক্ষার কোনো বিধান নেই তাদের। বন বিভাগে আমরা ল্যান্ডের মাটির পরীক্ষা করা আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোথাও মাটি পরীক্ষা করে। যেভাবে ইন পেপারস আছে, পেপারসের মতো কিন্তু ফিল্ড থাকে না। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও এ বনের মধ্যে বনায়নের নামে গাছ লাগিয়েছিল বন বিভাগ। সেগুলো মারা যাওয়ার পরও দ্বিতীয়বার আবারও গাছ লাগিয়েছে তারা। সময় সংবাদ, বরগুনা। আবারও দুর্গাপূজার খবর। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছাড়াও জেলায় জেলায় মণ্ডপগুলোতে চলছে দুর্গাপূজা। এসব মণ্ডপে দেবী দুর্গাকে সাজানো হয়েছে নানা রূপে। বারাসাত শহরের দুর্গাপূজার মণ্ডপগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকার সবচেয়ে বড় মণ্ডপের আলোকসজ্জা উৎসবকে আলোকিত করে তুলেছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর পূজা মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায়। পূজাকে কেন্দ্র করে উৎসব আনন্দে জমে উঠেছে। শক্তিশালী হারিকেন ম্যাথিউ এর আঘাতে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। দেশটির 4 অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলাইনা ও উত্তর ক্যারোলাইনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। অনেকটা শক্তি হারিয়ে সামুদ্রিক ঝড়টি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। নর্থ ক্যারোলাইনার গভর্নর প্যাট ম্যাককরি জানিয়েছেন, সেখানে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জর্জিয়াতেও মারা গেছেন 3 জন। এর আগে ফ্লোরিডাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর 4 জন মারা গেছেন। গেল 1 দশকে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রে আর হয়নি। হাজার হাজার মানুষের বসত বাড়ি থেকে সরিয়ে নিরাপদে রাখা হয়েছে।
এছাড়া লাখ লাখ মানুষ রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সাউথ ক্যারোলাইনায় ম্যাথিউর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে হাইতিতে হারিকেন ম্যাথিউর আঘাতে মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে। বাংলাদেশ ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ওয়ানডে টিকিট কিনতে এসে আবারও ভোগান্তির শিকার হলেন প্রত্যাশীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট পাননি অনেকেই। সকাল থেকেই মিরপুর ইনডোর স্টেডিয়ামের বাইরে বিসিবি নির্ধারিত টিকিট বুথের সামনে ছিল উপচে পড়া ভিড়। টিকিট বিক্রি শুরু হয় সকাল 10টায়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে লাঠিচার্জ ও জলকামান থেকে গরম পানি ছড়ে পুলিশ। এদিকে টিকিটের সংখ্যা অপ্রতুল হওয়ায় এদিনও টাইগার ভক্তদের মাঝে শোনা গেছে নানা অভিযোগ। এবার বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড। সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে ইংলিশদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে 6 রান। বাংলাদেশ দলের সেরা একাদশে এসেছে পরিবর্তন। মোশাররফ রুবেলের জায়গায় দীর্ঘ 11 মাস পর ওয়ানডে ফরম্যাটে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। অর্থাৎ এই ম্যাচে 8 জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তবে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। এরপর মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ওভারে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মোশাররফ রুবেলের পরিবর্তে একাদশে নাসির। টিকিটের জন্য রাত থেকে ভক্ত সমর্থকদের ভিড়। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত। দেবীর বন্দনা আর প্রার্থনায় ভক্তদের অঞ্জলি। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় সৃজনশীল অংশের নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে, জানালেন মন্ত্রী। শিক্ষাখাত সংস্কারের দাবি শিক্ষাবিদদের। গাজীপুরের পাতারটেকে জঙ্গিদের অবস্থানের বিষয়ে তথ্য গোপন করেছে বাড়িওয়ালা, বলছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দায়ের। এবং বারবার উচ্ছেদেও দখলমুক্ত হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকা। রাজনৈতিক প্রভাব আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যোগসাজশী কারণ, বলছে কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।